পাখির কিচির মিচিরের সাথে সৈয়দ বাড়িতে শুরু হয়েছে কোলাহল। আর এই কোলাহলের শেষ হবে গিয়ে রাতের নিস্তব্ধতার সাথে। নুসরাত আর আরশ কেউ কারোর দিকে আজ তাকাচ্ছে না। ঘুম থেকে দেরি করে উঠার জন্য দুজনের নিশানা বর্তমানে ওয়াশরুমের দরজার দিকে। আরশ লাফ মেরে বিছানা থেকে নেমে দৌড়ে যাবে, নুসরাত পিছন থেকে আরশের পেট চেপে ধরল। বিরক্ত হয়ে আরশ যখন নুসরাতের দিকে তাকালো তখন নুসরাত সামনের পাটির দাঁত বের করে বলল, লাস্ট স্টেজ, এখন না গেলে হবে না। আরশ নাক মুখ কুচকে ছিহ বলে উঠল। নুসরাত আরশকে ছিহ বলতে দেখে ভাষণের মতো করে এক আঙুল উপরের দিকে তুলে আরশকে অ্যাডভাইজ দিতে দিতে বলল, ছিহ বলতেন নেই ওগো স্বামী, পৃথিবীর সকল জীব প্রাকৃতিক কাজটা করতে হয়। এসব বলতে নেই, আমি, আপনি, সবাইকে প্রাকৃতিক কাজ সারতে হয়। আরশ নুসরাতের ভাষণ না শুনে ঠেলে বাথরুমে ঢুকিয়ে দিল। হাত এক জায়গায় করে নুসরাতের দিকে মাফ চাওয়ার মতো করে বলল, মাফ চাই বোন আমার। যা টয়লেটে যা, তোর না লাস্ট স্টেজ চলছে। নুসরাত মনে হওয়ার ভঙ্গিতে মাথা নাড়াল। ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে মাথা বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে যাবা। আরশ নিজের মুখ আটকে নিল। নুসরাত দরজা লাগাতে লাগাতে কি মনে হতেই দরজা ফাঁক করে আরশের উদ্দেশ্যে বলল, আসলে না, ভা ই আ। নুসরাত একটুক্ষণ হি হি করে হাসল। তারপর কি ভেবে কিছু না বলে দরজা লাগিয়ে দিল। আরশ দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করল, আজব পাবলিক। সকালের নাস্তার সময়ও জাইন ইসরাতকে খাবার খাইয়ে দিল মুখে তুলে। নুসরাত সূক্ষ্ম নজরে তাকালো ইসরাতের দিকে। গতকাল রাতের সিল্কের শাড়ি পরে আছে। তারপর জাইনের দিকে তাকালো। গতকাল রাতের কালো শার্ট পরে আছে জায়ন। দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইল কিন্তু মিলল না। খাবার খাওয়া বাদ দিয়ে এদিক সেদিকে তাকাতে দেখে আরও শুরুতে থাপ্পড় মারল। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, খাবার খাওয়া বাদ দিয়ে বান্দরের মতো ঝুলছিস কেন? নুসরাত আরশের উরুতে দুটো চিমটি কাটল। আরশ নুসরাতের হাতের উপর চিমটি কাটল, মুখ চোখ বিকৃতি করে। নুসরাত আরশের সাথে না পেরে মাথা টেবিলের নিচের দিকে নামিয়ে হাতের পিঠে দাঁত বসিয়ে কামড় মারল যতক্ষণ পর্যন্ত না হাতের উপর চিমটি কাটার জ্বালা না মিটে। আরশ দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ব্যথা হজম করে নিতে চাইল কিন্তু নুসরাত একই জায়গায় আবার কামড় মারল। আরশ ফিসফিস করে বলল, রুমে চল, আজ তোর একদিন তো আমার একদিন। নুসরাত দাঁত কেলিয়ে চেয়ারে ঠিক হয়ে বসল। আরশ নুসরাতের পানে ক্রোধে চোয়াল শক্ত করে তাকালো কিন্তু নুসরাত সে না দেখার মতো করল। কানের কাছে এসে আরশ কিছু বলতে নিবে নুসরাত হাত তুলে মাছি তাড়ানোর ভঙ্গি করল। আরশ পরে দেখে নিবে ভেবে খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে নুসরাত, জাইন আর ইসরাতের পিছন পিছন সিঁড়ির দিকে গেল আসল রহস্য উন্মোচন করার জন্য। আরশ পিছন থেকে এসে নুসরাতকে টেনে নিয়ে যেতে চাইল। নুসরাত গোধরে সিঁড়ির রেলিংয়ের হাতল ধরে ঝুলে পড়ল। আরশ টানল, নুসরাত সেখান থেকে এক পা নড়ল না। জাইন আর ইশরাত রুমে ঢুকতেই জাইন দরজা লক করে দিতে চাইল। নুসরাত দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। নুসরাতকে দেখতেই জাইনের কপালে ভাঁজ পড়ল। বিড়বিড় করে বলল, এই বিপদ আবার এখানে কেন? নুসরাতের পিছন পিছন আরশ এসে রুমের ভিতরে ঢুকল। জাইন চোখ দিয়ে আরশকে ধমকে নুসরাতকে দেখাল। ইশারা করে বলল, তোর এটাকে নিয়ে যা। আরশ এগিয়ে এসে নুসরাতের হাত ধরতেই নুসরাত ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিল। চোখ তীক্ষ্ণ করে ইশরাত আর জাইনের হাতের দিকে ইশারা করে বলল, রহস্য রহস্য গন্ধ পাচ্ছি, হাত বের করুন তো। জাইন ক্রোধ সামলানোর চেষ্টা করে বলল, তুমি কে? তোমাকে হাত দেখাবো। আর কিসের রহস্যের গন্ধ পাচ্ছ তুমি? নুসরাত নাক কুচকে জাইনের দিকে তাকাল। আরশের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, এই দুল্লাভাইকে মুখ বন্ধ করতে বলুন তো স্বামী। আমার কাজে বাধা দিচ্ছেন কেন জিজ্ঞেস করুন তো স্বামী। আরশ থতমত খেয়ে অস্বস্তি নিয়ে জাইনের দিকে তাকাতেই চোখচোখি হল। চোখ সরিয়ে নিয়ে নীরব শ্রোতার ভূমিকা পালন করল। এখন কথা বললেই ফেঁসে যাবে। নুসরাত ইসরাতের পানে দৃষ্টি দিয়ে চোখের পাতা ফেলতে ফেলতে বলল, আপা হাতটা বের করুন, দেখি কতটুকু কেটেছে। ইশরাত হাত বের করতে চাইল, জাইন চেপে ধরে রাখল তার পিছনে ইসরাতের হাত। ইশরাত পায়ে পা ভর দিয়ে জাইনের কানের কাছে পৌঁছাতে চাইল কিন্তু পারল না। জাইনের শার্ট ধরে টেনে নিজের দিকে নামিয়ে নিল। জাইন কিছুটা কাত হয়ে কান পাততেই ইশরাত বলল, হাত দেখিয়ে দিন জাইন। জাইন দাঁতে দাঁত চেপে বলল, হাত দেখাবো কেন? আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার ও এত ইন্টারফেয়ার কেন করছে? ইশরাত জাইনকে ভয় দেখিয়ে বলল, হাত দেখিয়ে দিন, না হলে আপনি ভাবতে পারবেন না কি হবে। কি হবে?
ইশরাত ফিসফিস করে বলল, একটা ক্লু দেই, 2012 সালের কথা কিছু মনে করুন। জাইনের কিছু মনে হতেই ফুস করে সব রাগ উড়ে গেল। তারপর একটু গাইগুই করল। ইশরাত কানে কানে বলল, হাত দেখিয়ে দিন, কিছু হবে না। জাইন আর ইশরাত হাত বের করল পিছন থেকে ধীরে সুস্থে। জাইনের মুখের অবস্থা বেগতিক। বুঝাই যাচ্ছে হাত দেখানোর কোনো ইচ্ছাই ছিল না। এভাবে থাকতে সে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে। আরশের চোখকোটর থেকে বের হয়ে যাবে এমনভাবে তাকাল। দুজনের হাতের দিকে দৃষ্টি রেখে নুসরাত থুতনিতে হাত দিয়ে বুঝার মতো করে বলল, জটিল ব্যাপার স্যাপার। দুজনের দিকে তাকিয়ে ক্রূর হেসে বলল, দুজন কি হাতে হ্যান্ডকাফ পরে 60? নুসরাত পরের কথা বলার আগেই আরশ বুঝে গেল কি বলতে চাইছে। ঝড়ের গতিতে মুখ চেপে ধরল যাতে পরের কথা বলতে না পারে। নুসরাতকে ফিসফিস করে বলল, বোন আমার, একটু তো লজ্জা রাখো। আমার সামনে বলিস প্লিজ, ওদের সামনে বলিস না। মুখ কন্ট্রোল কর বাপ আমার। এত নির্লজ্জ হলে চলে? নুসরাত মুখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি তো, কিন্তু এটা মুখ চেপে বলতে হবে কেন? এভাবে বললেই তো আমি বলতাম না। নুসরাত দুজনের দিকে তাকাল। জাইন প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, 60 কি বলছিলে বুঝিনি, আবার বলো। নুসরাত কথাটা না শোনার মতো উড়িয়ে দিল। ইসরাতের হাতের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে থেকে জাইনের দিকে চোখা দৃষ্টিতে তাকাল। চোয়াল শক্ত করে জাইনকে কিছুটা ধমকে বলল, শালা আপনি কি মানুষ? এটা আপনি কি করেছেন? একটা মেয়ের হাত এভাবে শক্ত করে কিভাবে বাঁধলেন আপনি? ধিক্কার জানাই আপনাকে। ইশরাত নুসরাতের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে বলল, প্লিজ হাতটা খুলে দে, হাত ব্যথা হয়ে গিয়েছে। নুসরাত সুযোগের সৎ ব্যবহার করে ইসরাতের মাথায় গাঁটটা মেরে বলল, গতকাল রাতে বললি না কেন? এখন বলছে, হাত খুলে দে, ব্যথা হচ্ছে। চাবি কোথায় বল, খুলে দিচ্ছি। ইশরাত জাইনের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকাল। জাইন চোয়াল ঝুলিয়ে রেখেছে। তার তো এভাবে থাকতেই ভালো লাগছে। উনি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন, তারপর চাবি কোথায় হারিয়ে গিয়েছে? নুসরাত ভেঙ্গানো স্বরে বলল, উনি। ইশরাত তিক্ত বিরক্ত হয়ে আদেশ দিয়ে বলল, ভেঙ্গানো আর ডং বাদ দিয়ে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা কর। নুসরাত বুকে হাত দিয়ে বলল, যথাজ্ঞা মহারানী। নুসরাত দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ চোখ গুড়িয়ে দাঁড়িয়ে রইল দরজার পানে তাকিয়ে। নুসরাত যে গতিতে গিয়েছিল সেই গতিতে হাতে একটা হ্যামার নিয়ে ফিরে আসল। দুজনকে বারান্দায় নিয়ে দাঁড় করিয়ে বলল, টেবিলের উপর হাত রাখুন, আমি আলগোছে লক ভেঙে ফেলব। নুসরাত হ্যামার দিয়ে আঘাত করতে লাগল হ্যান্ডকাফে একের পর এক। জাইন নিজের মুখ বিকৃত করে নিল, মনে হল হ্যান্ডকাফে নয় তার হাতে আঘাত করা হচ্ছে। হ্যান্ডকাফ বাঁকা হয়ে গেল তবুও খুলল না। নুসরাত বিড়বিড় করে গালি দিয়ে উঠল, শালা ভাঙবে তবুও মোচকাবে না। আরশ বলল, আমাকে দে, আপনি পারবেন। পারি কি না পারি তা দেখে নিস। জাইন বারবার চোখ দিয়ে ইশারা করে বলল আরশকে না ভাঙ্গার জন্য। চোখ দিয়ে দেখালো দরজার দিকে। সে তো এভাবেই ভালো আছে। তার ভালো লাগা এদের সহ্য হচ্ছে না। উঠে পড়ে লেগেছে জামাই বউ তার সুখ নষ্ট করতে। একটু বউকে নিয়ে রোমাঞ্চ করবে তাও এদের জন্য সম্ভব হচ্ছে না। এভাবে হলে তো চলবে না, কিছু ব্যবস্থা করতে হবে। আরশ জাইনের ইশারা পাত্তা না দিয়ে নুসরাতের হাত থেকে হ্যামার নিয়ে আঘাত করল শক্তি দিয়ে। এক আঘাতেই ভেঙে গেল হ্যান্ডকাফ। চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। নুসরাত শেষ পর্যন্ত হ্যান্ডকাফ ভাঙতে দেখে খুশিতে লাফ মেরে উঠল। দেখে মনে হলো কোনো যুদ্ধ জয় করেছে। আরশ নুসরাতের পানে তাকাতেই দেখল বেতের চেয়ারের উপর উঠে লাফ দিচ্ছে। হা হা করে হাসছে হ্যান্ডকাফ ভাঙতে দেখে। খুশি উল্লাস শেষে নুসরাত হাত পাতল ইশরাত আর জাইনের দিকে। জাইন ভ্রু বাঁকাল। ইশরাত ধরতে পারল নুসরাত কি চাচ্ছে। শান্ত গলায় বলল, রুমে আয় দিচ্ছি। নুসরাত ইসরাতের সামনের হাত গুটিয়ে নিল। জাইনের সামনের হাত এখনও আছে। জাইন ঠোঁট কামড়ে বলল, কি? নুসরাত দাঁত কেলিয়ে বলল, আমরা স্বামী স্ত্রী এত কষ্ট করলাম তার পাওনা দেন। জাইন বুঝতে পারল নুসরাতের কথা। ঠোঁট বাঁকিয়ে হাসল, তোমার কাছে আমার আমেরিকান এক্সপ্রেস রয়েছে, এখনও ফিরতো দাওনি তুমি। নুসরাত মনে হওয়ার মতো মাথা নাড়াল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তোমার ব্ল্যাক কার্ড ওকে দিয়েছ? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই আরশ চিন্তিত গলায় চিৎকার করে উঠল, আরে তোমার সব টাকা এই মহিলা উড়িয়ে দিবে। পাওনি আর মানুষ এই মহিলাকে দিয়েছ তোমার ব্ল্যাক কার্ড। জাইনের রাশভারী গলায় বলল,
একটাই জীবন, একটু তো এনজয় করবে করে নিক। একমাত্র শালি আমার, দুমাত্র ভাইয়ের বউ, ত্রিমাত্র বোন আমার। এত এত সম্পর্ক, একটা তো কিছু দেওয়া উচিত। নুসরাত খুশি হয়ে জাইনকে জড়িয়ে ধরতে গেল, হাত বাড়িয়ে জাইন ও সাদরে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মাঝখান থেকে আরও শেষে দুজনের মাঝে দাঁড়িয়ে গেল। নুসরাতকে এক প্রকার টেনে নিয়ে গিয়ে নিজের পাশে দাঁড় করাল। জাইনকে কিছুটা আদেশ দিয়ে বলল, আমার বউকে জড়িয়ে না ধরে নিজের বউকে জড়িয়ে ধরো। আমি আছি আমার বউয়ের জন্য। হুহো, জাইন ঠোঁট বাঁকিয়ে বলল। এত জেলাস আরশ, নিজের ভাইয়ের উপর জেলাস। নট বেড, দেখিস জ্বলতে জ্বলতে না নিজেই জলে যাস। ইশরাত তাড়াহুড়ো করে বের হতে লাগল জাইনের রুম থেকে। নুসরাত নিজের হাত আরশের কাছ থেকে ছাড়িয়ে ইসরাতের পিছন পিছন গেল। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে আরশের উদ্দেশ্যে চোখ মারতে ভুলল না। কনফারেন্স রুমে গম্ভীর মুখ নিয়ে চোখে চশমা এঁটে আরশ বসে আছে। তার থেকে দুটো চেয়ার পরে ডায়না বসে আছে। আর আরশের ঠিক সামনা বরাবর বসে আছে আরশের বয়সী এক লোক কোট পরে। তার পাশেই বসে আছে স্লিভলেস টপস আর শর্ট স্কার্ট পরিহিত এক রমণী। আরশ আর লোকটার কথা বলার মাঝেই কনফারেন্স রুমের বাহির থেকে কর্কশ গলায় কেউ বলে উঠল, মে আই কামিং? ইয়েস কামিং। নুসরাত হাতে শপিং ব্যাগ নিয়ে এসে ঝড়ের গতিতে ঠুসঠাস করে এসে কনফারেন্স রুমে ঢুকল। ব্যাগগুলো টেবিলের উপরে রেখে দুজনকে বলল, হ্যালো মিস্টার এন্ড মিসেস মালহোত্রা। মিসেস মালহোত্রা হালকা হেসে হাত নাড়ালেন। আরশের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই আরশ উঠে দাঁড়াল। আরশকে উঠে দাঁড়াতেই দেখে মিস্টার এন্ড মিসেস মালহোত্রা উঠে দাঁড়ালেন সৌজন্যতা রক্ষাতে। আরশ ইশারা করে তার কাছে আসার জন্য নুসরাতকে বলল। নুসরাত তো নুসরাত, সে এক পা আগাল না আরশের দিকে। এমন অবজ্ঞা আরশ সচরাচর হয়, তাই নিজ থেকে পা বাড়িয়ে এগিয়ে গেল নুসরাতের দিকে। হাত বাড়িয়ে নুসরাতের কোমর চেপে ধরে নিজের কাছে এনে তার দিকে তাকিয়ে ক্রূর হেসে বলল, মিট মিস্টার এন্ড মিসেস মালহোত্রা। মাই ওয়াইফ এন্ড অলসো মাই বিজনেস পার্টনার মিসেস সৈয়দ আরশ হেলাল। নুসরাত উপরের পাটির দাঁত বের করে হাসল। মিস্টার মালহোত্রা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসলো। আরশ নুসরাতের দু হাত একত্রিত করে দিল। নুসরাত কিছু বলতে নিবে চোখ দিয়ে ইশারা করল আদাব বলার জন্য। আরশ বলল, আমার মিসেস পুরুষ মানুষের সাথে হাত মিলাতে অস্বস্তি বোধ করেন। নুসরাত থতমত খেয়ে আদাব করার পরিবর্তিতে আসসালামু আলাইকুম বলল। মিস্টার মালহোত্রা ব্যাঙের মতো মুখ হা করে নিলেন অস্বস্তিতে। নুসরাত বলে উঠল, সরি, লিটল মিস্টেক, আদাব মিস্টার সারাদ মালহোত্রা এন্ড মিসেস বেলা মালহোত্রা। নুসরাত দাঁত কেলিয়ে হে হে করে হাসল। মিসেস মালহোত্রা হ্যান্ডশেক করে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাত পিছন ফিরে ডেকে উঠল আবির আর রুবাকে। রুবা এবং আবিরের হাতেও কয়েকটা শপিং ব্যাগ। মিস্টার সারাদ মালহোত্রা অবাক হয়ে তাকালেন। নুসরাত বলল, আবির টেবিলের উপর রাখো। বেলা মালহোত্রা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এসব কিসের জন্য? নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে, দাঁত কেলিয়ে সত্যি বলে দিল, আসলে আপনারা ডিল ফাইনাল করার জন্য এগুলো দিয়েছি। সারাদ মালহোত্রা থুতনিতে আঙুল রেখে বললেন, যদি আমরা ডিল ফাইনাল না করি মিসেস আরশ, আপনি কি আমাদের এগুলো দিবেন না? নুসরাতের সোজা সাপটা উত্তর, না দিব না। এগুলো আবার শপিং মলে রিটার্ন দিয়ে আসবে। শপিং মলে রিটার্ন নিবে? অবশ্যই নিবে। আমি নিয়ে আসার সময় জিজ্ঞেস করে নিয়ে এসেছি ব্যাগ দেওয়া যাবে কিনা। সারাদ গম্ভীর গলায় বলল, বাহ, আমি আপনার উপর ইমপ্রেসড। আপনি কি সবসময় সত্য কথা বলেন? নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াল। আরশ বিচলিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সারাদ আর বেলা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হেসে উঠল একসাথে। আরশের দিকে হাত বাড়িয়ে দিল সারাদ। আরশ ভ্রু বাঁকাল। সারাদ চোখ দিয়ে হাতের দিকে ইশারা করল। নুসরাত আরশের উপর বিরক্ত হয়ে নিজে গিয়ে হ্যান্ডশেক করে নিল। আরশের ঠনক নড়তেই হালকা হেসে হ্যান্ডশেক করল। চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুলল না। মিস্টার এন্ড মিসেস সৈয়দ, আপনাদের সাথে আশা করি আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। আমিও আশা করি সুন্দর একটা জার্নি হবে আপনাদের সাথে মিস্টার এন্ড মিসেস মালহোত্রা। একদিন আপনার স্ত্রীকে নিয়ে আমার বাসায় আসবেন। আপনার স্ত্রী সত্যি একজন আমাজিং পারসন। তাহলে আজ আসি। ডিল ফাইনাল হওয়ার জন্য নুসরাতের দিকে তাকিয়ে ক্যাজুয়ালি হাত মিলাতে চাইল সারাদ। নুসরাতও হাত বাড়াল, কিন্তু আরশ মাঝখানে নিজের হাত ঢুকিয়ে দিয়ে নিজে হ্যান্ডশেক করে গম্ভীর মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। সারাদ আরশের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলল, আপনি সত্যি একজন জেলাসি পারসন। এত জেলাসি মিস্টার আরশ? এই দেখুন আমার ওয়াইফ আছে, আমি কেন আপনার স্ত্রীর দিকে নজর দিব? এত জেলাস হবেন না।
বেলা সারাদেরও কথায় সারাদকে জড়িয়ে ধরে হেসে উঠল। সারাদ একটু থেমে নুসরাতের দিকে তাকিয়ে বলল, মিসেস সৈয়দ, আমি কি এবার জিনিসগুলো নিয়ে যেতে পারি? নুসরাত মাথা নাড়াল হ্যাঁ ভঙ্গিতে। তারপর বিদায় নিয়ে বের হয়ে গেল তারা। নুসরাত সামনে এগিয়ে দিতে চাইল, কিন্তু আরশ হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। নুসরাত হাত ছাড়ার কথা বলল, আরশ নির্লিপ্ততা চোখে একবার তাকিয়ে গ্লাস দিয়ে আবৃত জানালার দিকে এগিয়ে গেল। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ইশরাত জানত না কি আজ বৃষ্টি হবে, তাহলে এই সাদা রঙের কুর্তি পরে আসত এখানে। জাইন ছাউনির নিচে দাঁড়িয়ে ইশরাতকে কখন থেকে ধমকে যাচ্ছে, কেন আজ সাদা কাপড় পরেছে। সাদা কাপড়ে বৃষ্টির ফোঁটা পড়ায় পিছন থেকে অন্তর্বাসের ফিতা দেখা যাচ্ছে। জাইন ইশরাতকে নিজের সামনে দাঁড় করিয়ে রেখেছে। এরপর ও মানুষের বারবার তাদের দিকে ফিরে তাকাতে দেখে নিজের পরনের গ্রে কালার শার্ট খুলে ইশরাতকে পরিয়ে দিল। ইশরাত হা করে তাকিয়ে তাকল। জাইন ইশরাতের এমন দৃষ্টি দেখে টিটকারি মেরে বলল, এভাবে বেশি হট লাগছে। ইশরাত উপর নিচ মাথা নাড়াতে গিয়েও নিজেকে থামাল। ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে দাঁড়িয়ে রইল। জাইন ইশরাতকে লজ্জা দেওয়ার জন্য বলল, হাসছ তার মানে লাগছে। ইশরাত জাইনকে ঠান্ডা গলায় বলল, নিজেকে কি মনে করেন আপনি? হট মনে করি। কে বলেছে এটা আপনাকে যে আপনি হট? কেউ বলা লাগে নাকি আমি জানি? বললেই হলো মিস্টার জাইন। জাইন ইশরাতের কানের দিকে ঝুঁকে বলল, হ্যাঁ বললেই হলো, কারণ আমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমাকে নিজ মুখে বলেছে এই কথা। ইশরাত প্রথমে বুঝতে পারল না। যখন বুঝল জাইন তার কথা বলছে তখন লজ্জা গাল লাল হয়ে গেল। জাইন কথা হাস্যরস মিশিয়ে বলল, দেখেছ, আমি ঠিক বলেছি। তুমি আমাকে হট মনে করো, তাই তো গাল লাল হয়ে গেছে। ইশরাত নির্লজ্জের মতো বলল, হ্যাঁ মনে করি। এবার মুখ বন্ধ করুন। কখন থেকে গলা ফাটিয়ে চিৎকার করছেন আপনি হট? দুনিয়ার সব মানুষ জেনে গেছে যে আপনাকে কেউ একজন বলেছে আপনি হট। আর এরকম সেন্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে থেকে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? জাইন ঝুঁকে ইশরাতের ঘাড়ের কাছে নিজের মাথা রাখল। কোমর থেকে উদর পর্যন্ত দু হাত দিয়ে পেঁচিয়ে ধরল। গলার আওয়াজ নিচে নামিয়ে ফিসফিস করে বলল, নিজেকে হট প্রমাণ করতে চাইছি। বাড়িতে পিনপতন নীরবতা। দরজা খোলা আর লাগানোর শুধু ঠাস ঠাস শব্দ হচ্ছে। পর্দা সরিয়ে ইশরাতের রুমে মাথা ঢুকাল নুসরাত। চারিদিকে চোখ ঘুরিয়ে সেখানে ও কিছু পেল না। মুখের অবস্থা বিকৃতি করে বুকের কাছে হাত ভাঁজ করে চোয়াল ঝুলিয়ে বসে রইল সোফার উপর। আরশ রুম থেকে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে নামল। নুসরাতকে চোখ মুখ বিকৃতি ঘটিয়ে বসে থাকতে দেখে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? এভাবে নাকমুখ তুলে বসে আছিস কেন? নুসরাত কথার উত্তর দিল না। আরশ কিচেনের দিকে যেতে যেতে বলল, ভাত খেলে আয়। নুসরাত দুঃখে ভারাক্রান্ত মুখ নিয়ে মিনমিন করে বলল, খাবো না। কেন খাবি না? শরীর খারাপ। না তাহলে? নুসরাত প্রচুর সিরিয়াসনেস নিয়ে বলল, একটা সিরিয়াস বিষয় হয়েছে। আরশ কৌতূহল নিয়ে বলল, কি সিরিয়াস বিষয়? আসলে ইশরাতকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরশ নির্লিপ্ততা গলায় বলল, এটা কোনো সিরিয়াস বিষয় হলো? নুসরাত বিস্ময় চোয়াল ঝুলিয়ে ফেলল। এটা সিরিয়াস বিষয় নয়। জাইন ইশরাত দুজন বাড়ি থেকে উদাও আর এর কাছে মনে হচ্ছে না সিরিয়াস বিষয়। নুসরাত ব্যথাতুর গলায় বলল, এটা কোনো সিরিয়াস বিষয় আপনার কাছে মনে হচ্ছে না? ইশরাত আর জাইন বাড়ি থেকে উদাও। দুজনের রুম খালি পড়ে আছে। অবশ্যই না, রুম খালি পরেই তো থাকবে, কারণ ইশরাত আর জাইন চা বাগানে বেড়াতে গেছে। নুসরাত ৩৬০ ডিগ্রি এনিঙ্গে চোয়াল ঝুলিয়ে হা করে তাকালো আরশের দিকে। বাংলা সিরিয়ালের মতো চিৎকার করে বলল, নাই হতে পারে না। আমি বিশ্বাস করি না। আরশ নুসরাতকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। প্লেটে ভাত বেড়ে নিজের জন্য নিয়ে এসে সোফায় বসতে যাবে নুসরাত বলল, আপনি আমাকে আগে বলবেন না? আরশ অবাক গলায় বলল, এটা কেন তোকে বলতে হবে? নুসরাত রাগী চোখে তাকালো আরশের দিকে। কথা বলল না। আরশ আদেশের স্বরে বলল, যা ভাত খা গিয়ে। এখানে বসে ডং করা বন্ধ কর। খাবো না। কেন? নুসরাত পেটের কাছে হাত বেঁধে বলল, আপনার উপর আমি রাগ করেছি। আরশ বিস্ময় চোয়াল ঝুলিয়ে ফেলল। হা করা মুখ হাত দিয়ে বন্ধ করে বলল, আমি আবার কি করেছি যে আমার উপর তুই রাগ করেছিস? আপনি কি করেননি বলুন? আপনি বলেননি ওরা চা বাগানে গিয়েছে, আমাকে একবার না সেধে এক প্লেট ভাত নিয়ে চলে আসছেন শুধু নিজের জন্য? আর কি বলবো আপনাকে?
আপনার মানবতা দেখে আমি স্পিচলেস। মানবতা এই পৃথিবীতে আর বেঁচে নেই। নুসরাতের এত কথার পিঠে আরশ জিজ্ঞেস করল, তুই ওরা ওখানে গিয়েছে আগে জানলে কি করতি?